সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সুমন দাস, সিইও ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও আছেন তাহিদ আহমেদ চৌধুরী, এমডি সিটিজেন সিকিউরিটিজ লিমিটেড। তাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। সুমন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এখনকার বাজারের যে অবস্থা, তাতে অনেকেই বলছেন যে এই বাজারে ভলিউম ভালো আছে, যে কারণে হয়তো ঈদের পরে বাজারে একটা ভালো মুভমেন্ট দেখা যাবে। কিন্তু আমরা দেখছি যে কিছু ভালো শেয়ারের মুভমেন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনার যে পরিমাণে দাম কম ছিল সেখান থেকে কিন্তু বাড়া শুরু হয়েছে। এখন ঈদের পরে কি আমরা একটা ভালো বাজার দেখব কিনা? ধন্যবাদ। আসলে আমরা তো, আপনি জানেন এবং সবাই অবগত যে আমরা দীর্ঘদিন ধরে আমরা একটা বিয়ারিশ মোডে চলছিলাম। তো সেখানে যে ভলিউমটা আসছে, এটা অনেকটা পজিটিভলি মিন করে যে অনেক উপরে আসবে, এবং ভলিউমটা কিন্তু যদি আগামী 1-1.5 মাস এই ভলিউমও থাকে, আমি আশা করি যে এই বছরের মধ্যে এটা 800,000 কোটি টাকাতে চলে যাবে। তাহলে কি হবে? তাহলে যে জিনিসটা হচ্ছে যে আসলে আলটিমেটলি মানুষের একটা মানে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ভালো দিকে যাওয়া। খারাপ শেয়ারে কিন্তু সবসময় সব মানুষ বিনিয়োগ করতে চায় না। অতএব ভালো শেয়ারের দিকেই মানুষের বিনিয়োগের ঝোঁকটা সবসময় থাকে, ভালো জিনিসের প্রতি মানুষের ঝোঁক থাকে, এবং সেই জন্য ভালো শেয়ারের দাম, যেহেতু আপনি বললেন যে এটা শুরু হয়েছে, আলটিমেটলি এটা তো অনেক পিছনে পড়ে আছে, দামটা অনেক পিছনে পড়ে আছে এবং অনেক দূর যাওয়ার এখনও অনেক বড় স্কোপ আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে ভালো শেয়ারের দাম বাড়বেই। এখন ভালো শেয়ার বলতে কোনটা, মানে এই ভালো শেয়ার বলতে আসলে মানে নির্ধারিত এখানে ভালো শেয়ারের সংজ্ঞা নিয়ে সবসময় মনে করে 2 দিন 3 দিনে বাড়লেই যদি বলা হয় যে ভালো শেয়ার, এখানে কিন্তু স্টক এক্সচেঞ্জ এগুলোকে ক্যাটাগরাইজ করে দিয়েছে। প্রথমত যদি আমি ধরি যে যেগুলো এই ক্যাটাগরির, এগুলোর একটা বেনিফিট আছে, দেন জেড ক্যাটাগরিকে যদি বলা হয় তাহলে এগুলো আমি বলবো যে এখন আপাত দৃষ্টিতে এগুলো খারাপ শেয়ারের মধ্যে পড়ে। ভালো শেয়ার মানে হচ্ছে তার ম্যানেজমেন্ট, তার ইতিহাস, তার পে আউট রেশিও, সব কিছু যদি দেখা যায়, তার বিজনেস প্রসপেক্ট, এগুলো দেখলে আমি মনে করি যে একটা শেয়ারের ভালো শেয়ার। এখন কথা হচ্ছে যে তার একজন ইনভেস্টর তো ফিউচার দেখবে, ফিউচারের পাশাপাশি তার প্রিভিয়াস ইতিহাসটা যদি না দেখে তাহলে সে ফিউচার প্রসপেক্টটা দেখতে পারবে না। তো ইতিহাসে যদি হচ্ছে সেই ডিভিডেন্ডগুলো যদি আসে, সেই ডিভিডেন্ডের ইতিহাসটা দেখবে, এবং ওই প্রসপেক্টটা যে সেক্টরের সে কোম্পানিতে বা ভালো শেয়ার হিসাবে তাকে মানে আইডেন্টিফাই করতে চায়, ওই সেক্টরটা কী ধরনের গ্রোথ আমাদের এই বিজনেস কমিউনিটিতে আছে, সেটাও এটা দেখার বিবেচ্য বিষয়। তো আমি মনে করি যে ভালো শেয়ার হচ্ছে তার ইতিহাস, তার ম্যানেজমেন্ট, তার পে আউট রেশিও, এগুলো যদি আপনার কনসিডার করা হয় তাহলে অবশ্যই ভালো শেয়ার বলতে আমি সেগুলোকেই বোঝাবো। তাহিদ ভাই, ভালো শেয়ার বলতে বিনিয়োগকারীরা সেই 2010 সালে যেটা করেছে, 11, 12, 13 সালেও যেটা করেছে, ব্যাংকের শেয়ার অনেক কিনেছে। এবং ব্যাংকগুলো কিন্তু আপনি দেখেন যে শুধু আইসিবি ইসলামী ব্যাংক ছাড়া 29টি ব্যাংকেই মোর দ্যান 10% ডিভিডেন্ড দিচ্ছে। তো তাহলে এই ব্যাংকের শেয়ার কিনে বিনিয়োগকারীরা এত ক্ষতিগ্রস্ত কেন? আপনি দেখেন যে 2012, 13, 14তেও যে পরিমাণ টাকায় কিনেছেন শেয়ার, তার থেকে কিন্তু অনেক ডিসকাউন্টে এখন ট্রেড হচ্ছে। তাহলে ভালো শেয়ার সব পেয়ার রেশিও যেটি বললেন, মোর দ্যান 10% ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে এই সব শেয়ার কিনে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এগুলো ধরে আছেন। তাহলে বিনিয়োগকারীরা কি এই যে জেমিনি সি ফুডের মতো শেয়ারগুলো, যেগুলো শর্ট টার্ম একটা লং প্রাইস আপ করলো, এইসব শেয়ারে না যে ভালো শেয়ার কিনে ধরে থেকে লোকসান করছেন, এই যে হতাশাটা বিনিয়োগকারীদের মধ্যে কাজ করে, এবং সে কারণেই কিন্তু লো পেইড আপ শেয়ারগুলোর একটা ভালো মুভমেন্ট দেখা যায়, আবার বিগ পেইড আপ ক্যাপিটালের ভালো শেয়ারগুলো আন্ডার প্রাইস। দেন আমাদের মার্কেট যেটা আছে, এখন আমরা অনেক উইক মার্কেট ক্যালকুলেশনে। সো বেসিক্যালি আমরা শেয়ার কিনি কি জন্য, যে শর্ট টার্মে একটা প্রফিট করার জন্য, একটা ক্যাপিটাল গেইনের জন্য। আমাদের চিন্তা ভাবনা কিন্তু লং টার্মের না। কিন্তু লং টার্মে আমাদের এখানে অনেক দর্শক ফোন করে এই কথা বলেছেন। গতকালকেও এক দর্শক বলেছেন যে তিনি লং টার্মে শেয়ারগুলো ধরে আছেন, বিশেষ করে ব্যাংকের শেয়ার, সেই শেয়ারগুলো থেকে তিনি মুনাফা পাচ্ছেন না। গত 3 বছরের ডিভিডেন্ড পেয়েও তার এখন প্রাইস অর্ধেক। তা ব্যাংকের যেটা হয়েছে, আসলে ওভারঅল মার্কেট ডিপ্রাইভ থাকে, ব্যাংকের শেয়ারের প্রাইসগুলো অনেক পড়ে গেছে আমার যেটা মনে হয়। প্লাস যেহেতু বিগ ক্যাপিটাল, ওইখানে ওইভাবে ক্যাপিটাল গেইন অথবা অনেক বেশি বড় ইনভেস্টমেন্ট নইলে ব্যাংকের প্রাইস বাড়তেছে না, যেহেতু জেনারেল ইনভেস্টাররা এখন ব্যাংকে থেকে একটু সরে আসছেন। কিন্তু আপনি ইন্স্যুরেন্সে দেখেন লো পেইডা 20 কোটি 15 কোটি টাকার, সেগুলো অর্ধেক হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি যদি ব্যাংকটা এখন যদি এই সেন্সে চিন্তা করেন, আমাদের এফডিআর এর রেট ছিল অনেক হাই,
আপনি ইভেন লাস্ট ইয়ারে হয়তো 12% 13% এফডিআর এ ইন্টারেস্ট পাওয়া গেছে, অথবা সঞ্চয়পত্র যদি এখন একটু কমছে অথবা হয়তো ফিউচারে আরও কমবে। আমার মনে হয় ব্যাংকে এখন লোকজন আবার ঘুরে আসতেছেন। হ্যাঁ, বিভিন্ন ব্যাংক আছে, আপনি এটা বলেন, অনেক ব্যাংক আছে 13 টাকা 14 টাকা প্রাইসে 15 থেকে 25% পর্যন্ত ডিভিডেন্ড দিচ্ছে। So, আমার মনে হয় এখন খুব ভালো সময় হবে এইসব শেয়ারে ইনভেস্ট করার, বেসড অন ডিভিডেন্ড, নট অন দ্যাট ক্যাপিটাল গেইন। আমার মনে হয় আপনারা যারা এফডিআর এর টাকা আছে অথবা সঞ্চয়পত্রে আছে, যদি আপনি ভালো ভালো ফান্ডামেন্টাল ব্যাংক সবচেয়ে ভালো করতেছে অথবা পারফরমেন্স ভালো এটা বলবো না, সব ম্যানেজমেন্ট যে ভালো এটা বলবো না, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার মনে হয় ম্যানেজমেন্টটা দেখে ইনভেস্টমেন্টে যাওয়া উচিত। তো যদি ম্যানেজমেন্ট ভালো হয়, পাস্ট হিস্ট্রি ভালো হয়, ডিভিডেন্ড হিস্ট্রি ভালো হয়, আমার মনে হয় হচ্ছে খুব আইডিয়াল টাইম এইসব শেয়ারে ইনভেস্ট করার জন্য, কারণ আপনি অ্যাটলিস্ট 20% রিটার্ন পাবেন অন অ্যাভারেজ ডিভিডেন্ডের থ্রুতে। আর আপনি, আমার একটা অবজারভেশন হলো যে 3 to 5 ইয়ার্সের মধ্যে ব্যাংকে খুব ভালো একটা ক্যাপিটাল গেইন হবে। সো যারা একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন, যে ঠিক আছে আমি 5 বছরের জন্য এফডিআরে না রেখে আমি 5 বছরের জন্য এই শেয়ারগুলোতে ইনভেস্ট করলাম, নট ফর দ্য ক্যাপিটাল গেইন অ্যাট দ্য মোমেন্ট, ফর দ্য ডিভিডেন্ড অনলি। সো ক্যাপিটাল গেইন 5 বছর 3 বছর পরে আসবেই ডেফিনেটলি, এবং এখান থেকে আমার মনে হয় আর পিছনে যাওয়ার সুযোগটা কম। এখানে আমি একটু সাপ্লিমেন্ট করি। আসলে ব্যাংকের এনপিএল এর পরিমাণটা যে হারে বেড়েছে গত কয়েক বছরে, এটা কিন্তু ইনভেস্টরদেরকে একটু চিন্তার মধ্যে ফেলেছে, যার কারণে অনেকেই কিন্তু ব্যাংকে এখন ইনভেস্ট করতে ততটা কমফোর্ট ফিল করেনি, যার কারণে ব্যাংকের প্রাইস আপনি দেখবেন 15 বছরের একটা ব্যাংক এখন চলে এসছে, তার এনএভি কিন্তু অনেক বেশি, কিন্তু চলে এসছে মানে ইস্যু প্রাইসের নিচে। 15 টাকা, হ্যাঁ 15 টাকা না, 8 টাকাও অনেক ব্যাংক আছে যেগুলো ভালো করছে, খারাপ যে করছে তা না, কিন্তু ওটা হচ্ছে মানুষের কনফিডেন্স লেভেলটা এনপিএলটা বেড়ে যাওয়ার কারণে অনেকটা পিছিয়ে আছে। আর প্লাস উনি যেটা বললেন যে পেইড আপ ক্যাপিটাল বড় হওয়ার, আসলে ভলিউম তো আমাদের কম ছিল, 200-250 কোটি টাকার ভলিউমে এই বড় পেইড আপগুলোকে নিয়ে আসলে তখন প্রাইস বিল্ড আপ করা বা প্রাইস হওয়াটা অনেক কঠিন ছিল। এখন যখন ধরেন ভলিউমটা যখন বাড়বে, আলটিমেটলি ভলিউম বাড়লে মানুষের ইনভেস্টমেন্ট কিন্তু ভালো দিকে যাবে। ব্যাংক হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বলেন বা বাংলাদেশের সবচেয়ে কমপ্লায়েন্ট একটা প্রতিষ্ঠান ব্যাংক, যেখানে কোনো ধরনের ম্যানিপুলেশনের সুযোগ নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে মানুষের কনফিডেন্স লেভেলটা ওতে বেশি থাকার কথা, এখন সেটাও বেশি আছে। প্লাস তো যেটা বললেন যে এটা ক্যাপিটাল গেইন শর্ট টার্ম হয়তো বা এখন হবে না, এটা যদি কেউ এফডিআর এর বদলে আমি মনে করি যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে আই এম এগ্রি উইথ হিম যে এটা ভালো গেইন করবে। এবং আমরা আমাদের সাজেশন এটা থাকে যদি ব্যাংকে কেউ ইনভেস্ট করতে চায়, কারণ এখন 8 টাকা 9 টাকা ব্যাংক আসলে সে তো ইস্যু প্রাইসেরও নিচে, তার ইতিহাস ট্র্যাক রেকর্ড দেখলে তো তার আগামী ট্র্যাক রেকর্ডও ভালো থাকবে আশা করা যায়। জি, কিন্তু আমরা এই বড় পেইড আপের কারণে, সাপ্লাই বেশি হওয়ার কারণে, ভলিউম কম বাজারের, এই কারণে এগুলো প্রাইস ফল করছিল। কিন্তু ইন্স্যুরেন্সের তো ভলিউম কম ছিল, ইন্স্যুরেন্সের তো সাপ্লাই কম ছিল। এখানে ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা আছে, যে ইন্স্যুরেন্সের সাপ্লাইও কম ছিল, কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারে আসলে ইন্স্যুরেন্সের কিছু ইডরার রেগুলেটরে কিছু মানে সমন্বয়হীনতার ব্যাপার ছিল। হ্যাঁ, তো যার কারণে মনে হয় যে, কিন্তু ইন্স্যুরেন্সে কিন্তু বেড়েছে, আপনি গত কয়েকদিনে দেখবেন যে কিছু কিছু ইন্স্যুরেন্স 10% 20% বেড়েছে, কিন্তু শুন ভাই 20 টাকাটা 10 টাকায় চলে এসে 10 টাকাটা হয়তো 11 আমি যেখানে ইন্স্যুরেন্সের ব্যাপারে একটু অ্যাড করি, আপনার ভাই যেটা বললেন যে ব্যাংক কিন্তু অনেক বেশি কমপ্লেন, হ্যাঁ মানে ব্যাংকে আমাদের কনফিডেন্স অনেক বেশি রাদার দেন ইন্স্যুরেন্স কিন্তু ইদরা হওয়ার পরে এখন আপনার অনেক বেশি মানে কমপ্লেন্সের দিকে যাচ্ছে অথবা ট্রান্সপারেন্ট হচ্ছে, কিন্তু এখনও আপনার একটা মানে উই আর নট দ্যাট ক্লিয়ার যে আসলে এটা আর 3 বছর লাগবে না 5 বছর লাগবে না 10 বছর লাগবে, তো 10 বছর পরে দেওয়া যাবে ইন্স্যুরেন্সগুলো ব্যাংকের মতোই ফুল কমপ্লেন্ট হয়ে গেছে। সো সে অন্য মানে আমার যেহেতু মার্কেট ওভারঅল খারাপ, আপনার ইনভেস্টাররা একটু মানে স্কেয়ারি সিচুয়েশনে আছে যে এখন যাব, ইদরা যদি আবার কোনো মানে অবজারভেশন দেন তাইলে তো প্রাইসটা আবার ফল করবে। সো আমার মনে হয় এই ভয় থেকেই অনেকে ইন্স্যুরেন্সে যাচ্ছেন না। ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ড কিন্তু খারাপ না, তারপরে অনেক ভালো ভালো শেয়ারই আপনি দেখবেন ইদরার অবজারভেশন আছে, হয়তো শেয়ারের প্রাইস পড়ে গেছে অথবা দুই একটা তো লাইসেন্স ইদরা বাতিল করছে। এইসব সব মিলে মনে হয় লোকজন একটু কনফিউজ অ্যাবাউট ইন্স্যুরেন্স, সেই জন্য প্রাইসটা কম। শুন ভাই, আমরা যদি অন্য সেক্টরে দেখি, বিশেষ করে ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের অনেক কোম্পানিতে 2010 সালের চেয়েও প্রাইস কিন্তু বেড়েছে। এই দুটো সেক্টরের গ্রোথও ভালো দেশের বর্তমান পরিস্থিতিতে, কিন্তু এই দুটো সেক্টরে যার সাথে যারা আছে তাদের হয়তো মূলধন কিছুটা আছে, কিন্তু অন্যান্য সেক্টরের সাথে কম্পেয়ার করলে এই দুটো সেক্টর এত ভালো কেন করছে? আসলে ফার্মাসিউটিক্যাল সেক্টরের ডিমান্ড তো আপনার বরাবরই ছিল, প্লাস আমরা কিন্তু রপ্তানিতেও এটার পর্যায়ক্রমে বাড়ছে এবং আমেরিকার মতন বাজারেও কিন্তু আমরা প্রবেশ করেছি, এটা অবশ্যই একটা পজিটিভ দিক।
যার কারণে তার ভলিউম, তার টার্নওভার, আপনি দেখবেন যে গত 10 বছর আগে যে কোম্পানির টার্নওভার ছিল, এদের টার্নওভার কিন্তু ট্রিমেন্ডাসভাবে বেড়েছে। হ্যাঁ, তো সেই জন্য এই সেক্টরে আরেকটা যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, যদি আপনি ইঞ্জিনিয়ারিং দেখেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের অনেক বেড়েছে, যেমন বিশেষত বড় বড় অনেক প্রজেক্ট এখানে এসছে। হ্যাঁ, আসার পরে যার কারণে এই দুটো সেক্টরের মানুষের প্রসপেক্টটা বা মানুষের কনফিডেন্সটা অনেক বেড়েছে, প্রসপেক্টও বেড়েছে, বিজনেস প্রসপেক্ট বেড়েছে অ্যান্ড কনফিডেন্সও বেড়েছে। আলটিমেটলি অন্যগুলো যেমন টেক্সটাইল সেক্টরে কিন্তু একটা বুমিং, কারণ এরা অনেক দিন ধরে কিন্তু এখানে, এবং টেক্সটাইল সেক্টরের মানুষের কিন্তু এখন একটা ভালো কনফিডেন্স আছে। মাঝখানে হয়তো কোটা নিয়ে কিছুটা ইয়ের কারণে অনেকে পিছিয়ে গেছে, কিন্তু আলটিমেটলি টেক্সটাইল সেক্টর একটা বুমিং সেক্টর থাকবে এবং এখানেও মানুষের একটা ইনভলভমেন্ট অনেক বাড়বে। কিন্তু টেক্সটাইল সেক্টরে একটি সমস্যা হচ্ছে যে আপনার এত বেশি কোম্পানি এবং এত বেশি সাপ্লাই, আপনি দেখেন প্রতি মাসে একটি করে টেক্সটাইল, আমি মনে করি ক্যাপিটাল মার্কেটে অনলি টেক্সটাইল সেক্টর, যে কোম্পানিগুলো আসবে যদি ভালো কোম্পানি হয়, সেটা সেক্টর নিয়ে কোনো কথা নয়, আমার কোম্পানি আসতেই হবে, এই ক্যাপিটাল মার্কেটে আসতে হবে এবং বড় কোম্পানিগুলোকে আসতে হবে। এখন ওরা হয়তো বা সহজভাবে আসছে, অন্যরা হয়তো একটু কম চিন্তা ভাবনা করছে। আমাদের এখানে বড় বড় কোম্পানির ইনভলভমেন্ট বাড়াতে হবে, এখানে সাপ্লাই অবশ্যই বাড়াতে হবে। ভালো মার্কেট হতে হলে ভালো কোম্পানির সাপ্লাই বাড়াতেই হবে। এখানে টেক্সটাইল থাকতে পারে, এখানে ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, ফার্মাসিউটিক্যাল থাকতে পারে, টেলিকমিউনিকেশন থাকতে পারে, অনেক কিছুই আছে, এগুলো বাড়াতে হবে। এখানে আমি নেগেটিভ কিছু দেখি না যে টেক্সটাইল সেক্টরের অনেকগুলো হয়ে গেছে সেই জন্য অন্য সেক্টরের দিকে চলে যাবে। তার বিজনেস প্রসপেক্ট ভালো এবং সেই জন্য সে এখানে ভালো করবে, টেক্সটাইল সেক্টরও ভালো। আপনার টেক্সটাইলে যদি তাই হয়, যেগুলো যে ইস্যু প্রাইসের অর্ধেক চলে আসছে, আপনি হ্যাঁ, ইস্যু প্রাইসের আপনি ব্যাংকের কথা না, আমি দেখেন যে ব্যাংকের যদি ইস্যু প্রাইসের নিচে থাকতে পারে 15 বছর পরেও, আপনি টেক্সটাইল সেক্টরটা কেন দুই একটা হতে পারবে না, এটা তো বলা মুশকিল। এখানে শোন ভাই, একটি কথা আছে, আপনি 15 বছর আগে যে ইস্যু প্রাইসের নিচে যে ব্যাংকটা আছে, তার প্রাইস অনেক পরে মানে নিচে চলে আসছে। কত শেয়ার সে অ্যাড করেছে, কত ডিভিডেন্ড দিয়েছে। আপনি 2007, 8, 9, 10 এই বছরগুলোতে তো ব্যাংকগুলো তো হিউজ পরিমাণ স্টক ডিভিডেন্ড দিয়েছে। তো যে কারণে আপনার যে শুরুতে যে ইনভেস্ট করেছে 10 বছর আগে, তার কিন্তু ইস্যু প্রাইসের নিচে থাকলেও তার হিউজ গেইন। কিন্তু টেক্সটাইল যেটা নতুন এসেছে, সেটাই যে বিনিয়োগকারী ইনভলভমেন্ট আছে, তিনি কিন্তু লুজার এবং ভালোই যেগুলো প্রিমিয়ামে এসছে এগুলো আর প্রাইস রাখতে পারেনি। এখানে আমি একটু অ্যাড করতে চাই আপনার, আমি বারবারই বলি যখন নতুন শেয়ার আসে আপনার মার্কেটে, তখন আমার মনে হয় অ্যাটলিস্ট জেনারেল, আমরা সাধারণ ইনভেস্টার আছে, কর্পোরেটের ক্ষেত্রে ডিফারেন্ট, হয়তো লং টার্মের জন্য ইনভেস্ট করে প্রাইসটা পড়ে গেলে এটা বড় ইস্যু হয় না। কিন্তু আমি যেটা অ্যাডভাইস করবো আমাদের জেনারেল ইনভেস্টাররা, অ্যাটলিস্ট যাতে 1 বছর একটা ইস্যু আসার পরে এটার আর্নিংস দেখেন, এটার প্রাইসের মুভমেন্টগুলো দেখেন, তারপরে ইনভেস্টমেন্টে যান। কারণ আমাদের একটা কনসেপ্ট হচ্ছে যে আচ্ছা শেয়ারের প্রাইস তো আসার পরেই বাড়ে, আমরা এটা এখন 18 টাকায় কিনি, 25 টাকায় যাবে, সেল করে দিব। কিন্তু এটা যে 12 টাকায় নামতে পারে, 9 টাকায় নামতে পারে, এটা কিন্তু চিন্তা করেন না। হ্যাঁ, আমার মনে হয় আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা জিনিস আপনার দেওয়া যায়, মার্কেটে আসার পরে তো ইপিএস একটু কমছে অথবা ন্যাব একটু কমছে, কারণ আপনি কিন্তু মার্কেটে আসার সাথে সাথে আইপিওর যে টাকাটা উঠানো হয়, ওইটা ইমপ্লিমেন্ট হইতে হইতে 1.5 থেকে 2 বছর সময় লাগে। সো এটা ইপিএস বাড়তে হলে আসলে 2 বছর টাইম লাগবে। সো জেনারেল ইনভেস্টার চিন্তা করেন মার্কেটে আসছে একটা শর্ট টার্ম গেইন পাওয়া যাবো, এটা কিনি। কিন্তু আমি সবসময় অ্যাডভাইস করবো যে না, এই জিনিসটা না করে অ্যাটলিস্ট 1 বছর অবজার্ভ করেন যে ডিভিডেন্ড কি দেয়, ইপিএস কি আসে। জেনারেল ইনভেস্টররা এটা করলেন, যারা আপনাদের মতো ইনভেস্টর আছেন যারা প্রাতিষ্ঠানিক, তারা তো ওই প্রথম দিন থেকে কেনা শুরু করে। প্রাতিষ্ঠানিক বললে আমি ওইভাবে বলবো যে অনেকে হয়তো লং টার্মের জন্য চিন্তা করে কিনেন, যে আচ্ছা ঠিক আছে কিনি, হ্যাঁ একটা ডিভিডেন্ড, ভালো ডিভিডেন্ড দিবে, নতুন কোম্পানিগুলো আসলে একটা ট্রেন্ড দেয় আছে, ভালো ডিভিডেন্ড দেয়, ঠিক আছে ডিভিডেন্ডের 3 বছর 4 বছর পরে একটা তো ভালো ক্যাপিটাল গেইন হবে। সো ওইটা তো ওইভাবে ইনস্টিটিউটে এফেক্ট করে না। কিন্তু জেনারেল ইনভেস্টার অনেক বেশি শুট ফান্ড নিয়ে এইসব কোম্পানিতে গেলে অনেক বেশি এফেক্টেড হয়ে যায় যদি প্রাইস ফল করে। আমার এই বিষয়টা কেয়ারফুল হওয়া উচিত। আর সাপ্লিমেন্টারি হচ্ছে যে জেনারেল ইনভেস্টর প্রথম দিনে আসলে না বুঝেই আমি বলবো যে কিনে ফেলেন। ওই ট্রেন্ড দেখে কিছু আছে যে ট্রেন্ড দেখে আজকে বাড়ছে, ঠিক আছে এটা 2 দিন হয়তো বাড়বে, কিন্তু আসলে সেই জিনিসটা একটু ওয়েট করে তার কেনা দরকার। এবং প্রথম দিন আইপিও অনেক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ বলতে পারবো প্রতিষ্ঠান আছে যারা তারা কিন্তু প্রথম দিন বা 1 সপ্তাহের মধ্যে এই ইনভেস্টমেন্টে যান না। কারণ ওই ট্রেন্ডটা দেখেন, তার ইতিহাসটা দেখেন, দেখার পরে তারপরে মানে ওই ট্রেন্ড দেখে তারপরে ডিসিশন নেন যে ভবিষ্যতে কী হতে পারে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক ধরনের চিন্তা ভাবনা হয়তো 2-1 জন করতে পারে, যে হয়তো প্রথম দিন হয়তো তার সাথে এই ধরনের ওর কোনো বিজনেস অ্যালায়েন্স আছে, সে কারণেও করতে পারে। বিভিন্ন ধরনের এখানে ফ্যাক্টর এখানে কাজ করতে পারে, মানে যেটা হয়। কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যখন নতুন আইপিওতে বিনিয়োগ করবেন, তার আগে অবশ্যই উনি দেখে করেন।
আজকে বাজারের দিকে যদি তাকান আপনি গত কয়েকদিনের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে এখানে কিছু পাওয়ার সেক্টরের মুভমেন্ট ভালো হচ্ছে, আবার কিছু ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানিরও মুভমেন্ট দেখা যাচ্ছে। অর্থাৎ লো পেইড আপ এবং জাঙ্ক শেয়ার যেগুলো ছিল সেগুলো থেকে কি বাজারে একটু বেরিয়ে আসছে? মানে আমি আসলে কোনোই জাঙ্ক শেয়ারে ইনভেস্টার সাপোর্ট করি না। হয়তো একটা শর্ট টার্ম গেইন পাওয়া যায়, কিন্তু আপনার এটা কয়জন পায়? জি, আমি বলবো 90%ই জাঙ্ক শেয়ারে ইনভেস্ট করলে লুজার হয়। আপনি যদি পাওয়ার সেক্টরে আসেন, অবভিয়াসলি পাওয়ার সেক্টর বাংলাদেশে ডুইং ভেরি ওয়েল। আপনার বিভিন্ন একটা ট্যাক্সেরও একটা ব্যাপার গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছেন যে মনে হয় নেক্সট 10 ইয়ার্স আর সামথিং ট্যাক্স রিবেট পাবে। সো এটার জন্য মনে হয় পাওয়ারে একটু লোকজন বেশি ইন্টারেস্টেড। প্লাস আপনার পাওয়ারের ক্ষেত্রে ইনকামটা কিন্তু আপনার মোটামুটি কনফার্ম, যেহেতু গভর্নমেন্ট থেকে আসতেছে। হ্যাঁ, আপনার সাপ্লাই দিলেই আপনি রেভিনিউটা জেনারেট হচ্ছে। সো সে অন্যই মনে হয় লোকজন পাওয়ারে বেশি ইন্টারেস্টেড, বিকজ ইপিএস ভালো, ডিভিডেন্ড যদি দেখেন সবগুলোর ভালো। আর ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও আপনার বাংলাদেশে ডেভেলপ করতেছে, কারণ হিউজ পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি রোড দেখেন, ব্রিজ দেখেন, কালভার্ট দেখেন, প্রাইভেট সেক্টরে ডেভেলপমেন্টগুলো দেখেন। সো সে অন্যই মনে হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও ফিউচার খুব ভালো হবে। এইখানে একটি বিষয় আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনি যদি দেখেন যে সুমন ভাই শুরুতে যে কথাটি বলছিলেন যে ভালো শেয়ার, এখন একটি কোম্পানির কথা যদি আমি নাম না বলি, সেটি হচ্ছে যে হয়তো 40-50 টাকা থেকে এখন 180 টাকার কাছাকাছি ট্রেড হচ্ছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি ভালো কোম্পানি, এখন সেটি কি এই প্রাইসে ভালো কিনা এখন সবাই কম্পেয়ার করছে, কিন্তু সে 50 টাকা থেকে এই জায়গায় উঠে আসছে। এখন এই জায়গায় বিনিয়োগেরা কিন্তু ডিসিশন নিতে পারছেন না। আপনার এরকম অনেক কোম্পানি আছে যেগুলো হয়তো বাজারে আসার পরে 1-2 বছরে অনেক বেড়েছে, এখন সেগুলোর সাথে ওই প্রথম যে প্রাইস সেটার সাথে কম্পেয়ার করলে সে কিন্তু ইনভেস্টমেন্টে যাচ্ছে না, আবার যাচ্ছে যখন একদম বেড়ে যাচ্ছে তখন। এই ক্ষেত্রে বিনিয়োগকারীরা আসলে কি করতে পারেন? আমার মনে হয় এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের না যাওয়াই ভালো, আমার অ্যাডভাইস থাকবে। কারণ অনেক শেয়ার আছে আপনার, যেটা বললেন হয়তো এখন 180 টাকা 200 টাকা আছে, 40 টাকাতে ওই লেভেলে গেছে। অনেক শেয়ার আছে কিন্তু এখনও 25 টাকা 30 টাকা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ে আছে, যেটা ভালো ডিভিডেন্ড দিচ্ছে, প্রসপেক্ট অনেক ভালো, নতুন নতুন মানে ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন নতুন ফ্যাক্টরি ওপেন হচ্ছে। সো আমার মনে হয় রাদার দেন ওই 200 টাকা লেভেলে ওখানে গিয়ে না কিনার চেয়ে এগুলো কিনলে আপনার ভালো ক্যাপিটাল গেইনের চান্স থাকে, লস হওয়ার পসিবিলিটিটা কম। 100-200 টাকা 180 টাকা যেটা গেছে ওইটা যে আবার 40 টাকা আসবে না 6 মাস পরে, তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। হ্যাঁ, সো আমাদের কনসেপ্ট হয়ে গেছে যে শর্ট টার্মের ইনভেস্টমেন্ট কেমনে ক্যাপিটাল গেইন করা যায়। আমার মনে হয় এই কনসেপ্ট থেকে আমরা বাইরে না আসতে পারলে আলটিমেটলি মার্কেটও ডেভেলপ হবে না, আর এই ইনভেস্টাররাও মানে প্রফিট এখান থেকে গেইন করতে পারবে না। শুনুন ভাই, একই প্রশ্নটা যদি আপনাকে করি, এখানে যে জিনিসটা হচ্ছে যে ওনার সাথে আমি অনেকটা একমত যে কিন্তু প্রসপেক্ট যদি ভালো থাকে, হ্যাঁ এখন একজন ইনভেস্টার সে 50 টাকায় না কিনে 180 টাকায় কেন কিনবে? এখন দেখতে হবে তার প্রসপেক্টটা কী আছে, তাকে অবশ্যই খোঁজ নেওয়া উচিত যে আসলেই এটা 180 টাকার জাজমেন্টে আসে কি না। সে যদি এই অ্যানালাইসিসটা কোথায় পাবে? অবশ্যই সে কোনো প্রফেশনালের এক্ষেত্রে বা কোনো মানে তার প্রসপেক্টটা কী আছে সেই জিনিসটা আগে জানতে হবে, না জেনে 180 টাকা। আরেকটা হচ্ছে যে ওখানেও ইনভেস্ট করা যাবে। আসলে আলটিমেটলি তো ইনভেস্টমেন্ট থাকবেই, ইনভেস্টমেন্ট 180 টাকায় কেউ সামওয়ান মাস্ট বায়ার, তাই না? আমি সেল করছি মানে হচ্ছে যে কেউ না কেউ তো বাই করছে। আর শেয়ার মার্কেটটা অনেকটা হচ্ছে সামওয়ান মাস্ট বি লুজারের মতন, যে একসময় না একসময় এসে কাউকে না কাউকে লুজ করতেই হবে। হয়তো এই আইটেমে সে লাভ করলো, আরেকটা আইটেমে কিন্তু সে, কারণ ইউ ক্যান বাই ইন দ্য বটম লাইন অ্যান্ড ইউ ক্যান সেল অন দ্য এক্সট্রিম, এটা কখনোই সম্ভব হয় না। তো আলটিমেটলি 2-1 এটাতে থাকবে। তবে ইনভেস্টমেন্টের আগে যে 180 টাকায় সে কতদিনে 180 টাকায় গেছে, আসলে 180 টাকায় যাওয়ার কোনো প্রয়োজনীয়তা বা আছে কিনা। হয়তো আরেকটা জিনিস, কেন 180 টাকা? আমার মনে হয় যে একটাতে যখন সবাই যায়, মূলত এটা ছোট মার্কেট হওয়ার কারণে স্প্রেড আউট হয়ে ওই সবার একটা মুভমেন্ট ওই ওইদিকে চলে যায়। এই জিনিসটা একটু রোধ করা যে উচিত। মেসেজগুলো আপনারা দিচ্ছেন সবাই একই ধরনের মেসেজ দেয়, কিন্তু যারা বিনিয়োগকারী, ছোট বিনিয়োগকারী, ব্যক্তি বিনিয়োগকারী, তাদের পক্ষে ডিসিশন নেওয়াটা ডিফিকাল্ট। এই কারণে দেখেন শাহজিবাজার নিয়ে অনেক কিছু হয়েছে, এবং শাহজিবাজারের প্রথম সেই 40 টাকা থেকে 350 টাকা চলে গেছে, এবং 250 টাকা যখন প্রাইস, তখনও সবাই বলছে যে এটা এই প্রাইসে থাকার মতো কোম্পানি না, এটা অনেক ভালো কোম্পানি। বিনিয়োগকারীরা কিন্তু বুঝে গেছেন যে না, আসলে এটা ভালো কোম্পানি। হ্যাঁ, এটা আসলেই ভালো কোম্পানি, কিন্তু সেটা তো 100 টাকার নিচে আবার এসেছে। এখন 100 টাকার নিচে যখন এসেছে, তখন কি ভালো কোম্পানি ছিল না? আবার এখন যখন 160 টাকা চলে গেছে, এখন কি সেটা ভালো কোম্পানি না? আবার দেখেন বিএসসিসির একটি ঝামেলা ছিল, সেটি সমাধান হয়েছে। এই বিএসসিসির যে ঝামেলাটা ছিল, এটা নন মার্জিন করে রাখা, সেটা কিন্তু একদমই মানে ইন্টারনাল প্রবলেম। এটা কিন্তু বিনিয়োগকারীরা এখানে সাফারার হয়েছে। সেখানে প্রবলেমটা ছিল হয়তো মালিকদের সাথে, উদ্যোক্তাদের সাথে এবং বিএসসিসির। সোম ভাই, যে প্রশ্নটা ছিল
যে আপনার এই 180 টাকায় যে আমি কিনবো কিনা, কিংবা আবার আপনার যেটি বললাম আমি যে শাহজি বাজারের বিষয়টি, সেটি 250 টাকার সময় ভালো ছিল, 90 টাকার সময় ছিল, এবং এখন 160 টাকার 70 টাকার কাছে যে এখনও ভালো শেয়ার। তাহলে এই যে প্রাইস মুভমেন্ট, তারপরে যে তদন্ত, অনেক কিছু হয়েছে, বিনিয়োগকারী আসলে কোন জায়গায় যে ডিসিশনটা নেবেন? আসলে বিনিয়োগকারীর লেয়ার বিভিন্ন। আপনি কিন্তু দেখেন, যখন প্রাইসটা 80 টাকা ছিল তখনও বিনিয়োগকারীর ইনভলভমেন্ট ছিল, যখন এটা 350 টাকায় গেছে তখনও কিন্তু বিনিয়োগকারীর ইনভলভমেন্ট ছিল। বিনিয়োগকারীকে অবশ্যই তার নিজস্ব ডিসিশনে আসতে হবে যে আমি কোন লেভেলে কিনবো। সেই ক্ষেত্রে যে জিনিসটা আমি তো সব বরাবরই বলছি যে হ্যাঁ 500 উঠেছে, আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরেই কিন্তু এই প্রাইসটা ওঠানামা করে, এবং সেটার বিভিন্ন ফ্যাক্টর কাজ করতে পারে। তো এক্ষেত্রে বিনিয়োগকারীকে অবশ্যই ডিসিশন, আমার কথার উপর ডিসিশন তাকে নিলে কখনোই তাকে অবশ্যই ডিসিশনটা নেওয়ার আগে তাকে জাজমেন্ট করতে হচ্ছে সেই ইনভেস্টমেন্টে এটাতে যাবে কিনা। এখানে আপনি যদি বলেন যে হ্যাঁ ওরা কনফিউজড হয়ে যাচ্ছে, আমি বললেই সে আগুনে ঝাঁপিয়ে পড়বে, 350 টাকা করে শাহজি বাজার কিনে ফেলবে, সেই 350 টাকা কেনার আগে আমাকে অন্তত জিজ্ঞাসা করা উচিত যে হ্যাঁ এই 350 টাকা যে আপনি আমাকে কিনতে বলছেন এটার জাজমেন্টটা কি। এই জিনিসগুলো তো অবশ্যই আপনি দেখেন এই শাহজি বাজার একটা উদাহরণ। না কোম্পানি তার সেক্টরের, আমি বলি সেক্টরের পি দেখা দরকার, সেক্টরের ইপিএস দেখা দরকার, কারণ ওই সেক্টরে শুধু একমাত্র শাহজি পাওয়ারই না, অন্যান্য কোম্পানিও আছে। তো ওদেরকে বাদ দিয়ে, ওদের ইতিহাস, ওদের অবস্থানকে বাদ দিয়ে শুধুমাত্র শাহজি বাজারই কিনতে হবে এমন কোনো, আমাদের দেশে কিছু প্রচলিত আছে যারা একবার একটা আইটেমে বা একটা স্রোতে যায়, অন্যান্যরাও সেক্ষেত্রে স্রোতে যায়, এবং সেক্ষেত্রে মানে কিছুটা কথাবার্তা রিউমার এখানে কাজ করে। এগুলোকে অন্তত অ্যাভয়েড করে ওকেই ডিসিশন নিতে হবে যে আমরা কোন লেভেলে যাব। কারণ হচ্ছে যে সেক্টর ওয়াইজ পি দেখতে হবে, সেক্টর ওয়াইজ ইপিএস দেখে তাকে এই ডিসিশনগুলো নিতে হবে। এখন আপনি বলছেন যে এই জিনিসটা যে ওকে ওখানে গেল, কেউ 50 টাকাও কিন্তু ইনভেস্টর ছিল, 350 টাকা তো ইনভেস্টর আছে, এই জিনিসটা কিন্তু তাকেই ডিসাইড করতে হবে। এখানে কিন্তু আমরা কনফিউজড করার কিছু নেই। এখানে অনেক সময় বলে যে তার মানে প্রাইস যতই বাড়ুক বা কমুক, কোম্পানি ভালো সেটাকে স্বীকার করে কোন প্রাইস আমি কিনবো সেটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা যে দেখছি যে প্রাইস বেড়ে গেলেই কমন কথা, আরে এটি ভালো কোম্পানি না, কিন্তু এই যে একটা গ্যাপ থেকে যাচ্ছে যে কোম্পানি ভালো এই প্রাইসে ভালো না, সেই বিষয়টা কোম্পানি ভালো হলে আপনার ওভার ইনফ্লেটেড প্রাইসে না নয় মনে হয় জাস্টিফাইড হবে। জি, কারণ আমরা যেটা দেখি, উনি যেটা বলেন পি দেখেন, ইপিএস দেখেন, নেপ দেখেন, অন্যান্যগুলো আসলে কোন লেভেলে আছে। হ্যাঁ, এটা যদি এখানে থাকে তাহলে না নয় অন্যান্য লেভেলে। আমি যদি এই পাওয়ার সেক্টরে আসি, কেপিসিএল এর পি কত আমি এক্স্যাক্টলি জানি না, হয়তো 10-এর আশেপাশে। হ্যাঁ, কেপিসিএল এর প্রাইস তো এই একই জায়গায় আছে, এমনি বছরের পর বছর এই জায়গায় আছে। তাহলে এই যে আপনারা ইনস্টিটিউশন, আপনারা যারা আছেন, আপনারা কেন এই শেয়ারে বিনিয়োগ করছেন না? কেপিসিএল এ কিন্তু আমাদের বিনিয়োগ আছে, কিন্তু আমাদের যেটা সমস্যা, মার্কেটটা অনেক বেশি রিউমার বেসড। শাহজি বাজার পাওয়ার 500 টাকায় যাবে, 600 টাকায় যাবে, একসময় রিউমার ছিল, ওই রিউমারেই অনেকে 350 টাকায় শেয়ার কিনছেন। দেখতেছেন এটা 40 টাকাতে এটা কনস্ট্যান্ট বেড়ে 350 টাকায় গেল। তো যখন এটা বলতেছে না 350 থেকে 600 টাকায় যাবে, বড় বড় যারা ইনভেস্টার আছে ওনারা শাহজি বাজার ওই কিনতেছেন, এটা দেখেই অনেকে কিনছে। হ্যাঁ, সো আমাদের প্রবলেম হচ্ছে আমরা তো ওইভাবে অ্যানালাইসিস করি না, আসলে আমাদের মার্কেটটা পুরোপুরি রিউমার বেস। হ্যাঁ, সো অনেকেই বলে আচ্ছা XYZ কিনতেছে তাইলে আমরা কিন না কি জন্য, তার মানে ওরা কিনতেছে প্রাইস বাড়বে। কিন্তু আমার মনে হয় এটা মনে হয় মানে আরো মানে ইনভেস্টারদের আরো কেয়ারফুল হওয়া উচিত এই বিষয়টা নিয়ে, যে XYZ কিনতেছেন আমিও কিনবো সাথে হয়ে, বুঝছেন। সো উনাদেরও তো একটা ক্যালকুলেশন আছে, আমি তো ওই ক্যালকুলেশনে নাই উনারা কি জন্য কিনতেছেন। সো এই বিষয়টা অনেক বেশি কেয়ারফুল হওয়া দরকার। আমি কিন্তু তাহিদ ভাই দেখেছি বিনিয়োগকারীরা অনেক কেয়ারফুল, কিন্তু বিনিয়োগকারীরা লুজার। কারণ বাজারের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে আপনি একদম সৎ চিন্তা ভাবনা নিয়ে যে আমি একটা ভালো কোম্পানি কিনলাম, তাহলে আপনি ব্যবসা পাচ্ছেন না। এখন আপনি যেটা বলছেন যে আমি 3 বছরে 5 বছরের জন্য কিনবো, এটা ঠিক আছে। আজকে যে বিনিয়োগকারী বাজারে আসবে, যে 5 বছরে আগে এসেছে, 2 বছরে আগে এসেছে, তার জন্য বসে থাকা সম্ভব হচ্ছে না। কারণ 2 বছর আগে যিনি এসেছেন তিনি 0.3 লোন নিয়েছেন, 100 টাকায় 30 টাকা লোন নিয়েছেন, এখন তার ইকুইটির কাছাকাছি। তো এখন তিনি 14-15%, 16% ইন্টারেস্ট রেট যেখানে কাউন্ট করছে, সেখানে তিনি বসে থেকে তো কোনো মুনাফা পাচ্ছেন না, বরং ইকুইটি নেগেটিভ হয়ে যাবে 1 বছর পর। আমার মনে হয় এখানে যদি নতুন করে ফান্ড ইনভেস্ট না করেন, তাইলে এই সিচুয়েশনে বাইরে ডিফিকাল্ট হবে। এটা আপনার ইনস্টিটিউট বলেন আর জেনারেল ইনভেস্টার বলেন, আমার মনে হয় ইনভেস্টারের চিন্তা করা উচিত যে এই লেভেলে নতুন করে ফান্ড ইনজেক্ট করে কীভাবে অ্যাভারেজ করে জিনিসটা নিয়ে বাইরে হয়ে যাওয়া যায়। কারণ মার্কেট কিন্তু একটা মানে যে লেভেলে আসছে, এখান থেকে আর মানে এর চেয়ে খারাপ সিচুয়েশনে যাওয়ার পসিবিলিটি কম। হ্যাঁ, আমার মনে হয় এখন হচ্ছে নতুন করে ফান্ড নিয়ে আসলে। এক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইনভেস্টরের উচিত যে তার প্রাইস মুভমেন্টটা দেখার,
একটা প্রাইস যদি দেখা যায় যে 1 সপ্তাহ বা 15 দিনে 20 বা 30%-এর উপরে উঠে গেছে, তারপরে তার চিন্তা করা উচিত যে এত কেন 30%, অন্য সেক্টরেরগুলো বাড়ছে না, এ কেন 30%, ভালো শেয়ার কি ওটা না, ও 20% ডিভিডেন্ড দিল, এও 20% ডিভিডেন্ড, কেন 20%, 30%-এর বা 20%-এর উপরে একটা উইদিন 15 ডেজে প্রাইস মুভমেন্টের পরে অবশ্যই তার চিন্তা করা উচিত একজন ইনভেস্টরের যে আমরা এখানে যাব কিনা, ওইভাবে চিন্তা করে থাকা উচিত। আসলে তার ইনভেস্টমেন্টকে সিকিউর করতে হলে তাকেই চিন্তা করতে হবে। সে যখনই ইনভেস্টার লেম্যানের মতন যদি সে ইনভেস্টমেন্ট করে, সেই ইনভেস্টমেন্টে সে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি আসি গত বছরের দিকে তাকাই, আমরা গত বছরে আপনার বিএসআরএম লিমিটেড 113 টাকা, 14 টাকা বা 18 টাকা ছিল, যেদিন ডিভিডেন্ড দিল সেদিন 141 টাকা 42 টাকায় ট্রেড হলো, তারপরে সেটা 200 টাকা চলে গেল। তো ওই প্রথম দিন যেদিন বিনিয়োগকারীরা কিনেছেন ডিভিডেন্ডের পরে, আপনার ডিভিডেন্ড মানে ডিক্লারেশনের পরে, তিনি তো এখনও গেইনার। তো এই যে একটা বড় ধরনের গ্যাপ একদিনই হলো, তারপরেও যিনি ইনভেস্ট করেছে তিনি তো গেইনার। তাহলে আপনার এই কথায় এই ক্ষেত্রে আপনি দুই একটা আইটেমকে আপনি জেনারেলাইজ করে ফেললে হবে না, এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে হচ্ছে না। হয়তো আপনি দেখবেন যে দুই একটা আইটেমে এই ক্ষেত্রে অনেকের ইনভলভমেন্ট থাকবে, এক্সেপশনাল থাকবেই। আপনি প্রত্যেকটা মার্কেটে আপনি দেখবেন এক্সেপশনাল কিছু থাকবেই। আপনি আজকে মনে করলেন যে কোনোটা 10%, হঠাৎ কি হলো ওই কোম্পানির যে 10% আজকে বেড়ে যাবে, কেন বাড়লো, কারণটা কি, এগুলো অ্যানালাইজ। জেনারেল ইনভেস্টরদের ক্ষেত্রে এখানে কিছু আছে যারা দৈনন্দিন ট্রেডিংয়ে আছে, কিছু আছে তারা ইনভেস্টমেন্টে আছে, কিছু আছে বড় ইনভেস্টররা তারা একটাতে এভারেজিং করতে পারে, তারা লসটা শকটা নিতে পারে। কিন্তু জেনারেল ইনভেস্টর যারা যদি মনে করে যে এটাই আমার সব পুঁজি নিয়ে সে ওখানে বিনিয়োগ করে, তাহলে সে লসটা, সেই শকটা নিতে পারে। বড় ইনভেস্টররা যে লস হয় না সেটা কিন্তু বলা যায় না। বড় ইনভেস্টরদের লস শকিংটা তাদের সেই পাওয়ারটা আছে, যেটা ক্ষুদ্র ইনভেস্টর সবসময় লাভ করতে পারবে, সেই জিনিসের কখনোই ক্যাপিটাল মার্কেটে চিন্তা করা উচিত না। আমরা কয়েকটি বড় ব্রোকারেজ হাউস দেখি যে ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি, তাদের অনেক ফান্ড আছে। আমরা মানে নাম না বলি বলছি, একটি ইসলামী গ্রুপের একটি ব্যাংক, মানে নট ইসলামী ব্যাংক, সেটি ব্রোকারেজের অনেক ফান্ড পড়ে আছে, নতুন করে ইনভেস্টমেন্টে যাচ্ছে না। আমরা অনেক মার্চেন্ট ব্যাংকগুলোকে জানি যারা নতুন করে ইনভেস্টমেন্টে যাচ্ছে না, জাস্ট অবজার্ভ করছে। মানে এই কারণটা কি? এইটা আমার মনে হয় মানে হয়তো আমি ইনফরমেশনটা জানি না, আপনার যতটুকু পারচেজ পাওয়ার আছে হয়তো আপনিও সবটুকু করেন নাই। এটা হচ্ছে যেটা বেসিক্যালি মার্কেট তো একটু ভলাটাইল, সেজন্য লোকজন একটু কেয়ারফুল। প্লাস আপনারাই তো বলছেন যে এইখান থেকে পড়ার পসিবিলিটি খুব কম। একটা ট্রেন্ড হয়ে গেছে যেটা আপনার ওই যে ইনস্টিটিউটের ট্রেন্ড হয়ে গেছে শর্ট টার্ম গেইনের। হ্যাঁ, দেখা যায় যে 10% শেয়ারের প্রাইস বাড়লে সেল করে দিচ্ছে। সো মানে ইনস্টিটিউটও অনেকটা এখন মানে জেনারেল ইনভেস্টরদের মতো অ্যাটিটিউডে আচরণ করছে, যেহেতু আপনার মার্কেটটা ভলাটাইল। একটু এই আমরা রোজারিদের আগে কিছু ইনসিডেন্ট দেখলাম। সো এই সব মিলে একটু কনফিডেন্টের অভাব আছে যে আচ্ছা বড় ফান্ড ঢুকাবো, যদি আবার কোনো ইনসিডেন্ট হয় তাহলে তো আবার মার্কেট ফল করতে পারে। আর একটা জিনিস যেটা হয়, যেহেতু গভর্নমেন্ট যেহেতু ইন্টারেস্টেড মার্কেটটা একটা স্টেবল সিচুয়েশন নিয়ে আসার জন্য, আমার মনে হয় গভর্নমেন্টের একটু আইসিবি তো অনেক টাকা পাচ্ছে। জি, আমার মনে হয় গভর্নমেন্টও একটু মানে ইনভলভ হওয়া উচিত যে আসলে কার আইডল ফান্ড আছে, কি জন্য ইনভেস্ট করতেছে না। আমার মনে হয় যদি এই যে একটু ক্যালকুলেটিভ হয় তাহলে আমার মনে হয় মার্কেটটা অনেক ভালো হবে। কারণ অনেকেই ভালো ভালো ফান্ড নিয়ে বসে আছেন, অনেকেই একসঙ্গে কমপ্লেন করতেছিলেন ওই যে যেটা বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ের ব্যাপারটা, যে জুনের অথবা জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে, এটা যখন সলভ হয়ে গেছে, আমরা দেখলাম এক একটা ব্যাংক 300 কোটি 500 কোটি 1000 কোটি নতুন করে ইনভেস্ট করতে পারে। তাহলে কি জন্য করতেছে না অথবা করছে কিনা, যদি না করে তাহলে রিজনটা ফাইন্ড আউট করা উচিত। কারণ এক সময় তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে। আমার এটা ডিএসসি বলেন, বাংলাদেশ ব্যাংকের বলেন অথবা গভর্নমেন্টের বলেন, জিনিসটা দেখা উচিত যে এক সময় এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। ডিএসসি বলেন, বাংলাদেশ ব্যাংক আসলে ক্যাপিটাল মার্কেট নিয়ে গত কয়েক বছর ধরে কোনো কিছু করছে না। ডিএসসি সিএসসি নিজেরাই ঝামেলা আছে। না, আমি একটু ডিফার করি এখানে, যে আপনি যেটা বললেন যে ব্রোকারেজ একদম শেষ, হ্যাঁ, ব্রোকারেজের সাবসিডিয়ারি আসলে দুইটা নিয়ে, এই যে ক্যাপিটালগুলো দেওয়া হলো এটা কিন্তু আসলে ইকুইটিতে দেওয়া হলো লোনকে রিপেমেন্ট করার জন্য। লোন কিন্তু রিপেমেন্ট করে তাদের টিআইসিএমটা কমায় নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু আর ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু ফান্ড ওখানে আর অ্যাভেলেবল নাই। যদি তার ক্যাপিটাল, ব্যাংকের ক্যাপিটাল না বাড়ে, তখন আর ওই ব্রিদিং স্পেসটা তৈরি হবে না। এখানে অনেকেই কনফিউশন আছে যে টাকা দিয়ে দিচ্ছে সাবসিডিয়ারিকে, আসলে টাকাটা দিয়েছে কি জন্য? টাকাটা দিয়েছে হচ্ছে তার
আউটস্ট্যান্ডিংকে কমানোর জন্য, নট ফ্রেশ ইনভেস্টমেন্টের জন্য। জি, শোন ভাই এবং তাহিদ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করছি যে ফান্ডগুলো পড়ে আছে, যেগুলো বিনিয়োগকারীরা বড় বিনিয়োগকারীরা বসে আছেন কিংবা ইনস্টিটিউশন বসে আছে, তারা বাজারে আসবে এবং বাজার স্থিতিশীল হবে। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।